আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে। সো আমরা সবাই যারা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা সাবজেক্ট নিয়ে একটু প্যারায় আছি বা একটু চিন্তিত আছি, তো তোমাদের আমরা সিরিজ অলরেডি চালু করে দিয়েছি। তোমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব দেখেছো। সো আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, যেটা ব্যবসায়ের মৌলিক ধারণা। আজকে আমরা পর্ব নম্বর 4-এ চলে এসেছি। এখন পর্ব নম্বর 4-এ আজকে আমরা কি শিখবো? সো আমরা তো সবাই শিল্প সম্পর্কে জেনেছি, প্রিভিয়াস ক্লাসে বাণিজ্য সম্পর্কে জেনেছি, ব্যবসায়ের টাইপ সম্পর্কে জেনেছি, এবং ব্যবসা কিভাবে হয় বা ব্যবসায় সংজ্ঞাগুলো কী কী এগুলো সম্পর্কে আমরা সবাই জেনেছি। ইভেন উপযোগগুলো আমরা খুব ভালো মতন শেষ করেছিলাম। ওকে, তোমাদের কনফিউজিং টপিকগুলো কিন্তু শেষ করেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি কত প্রকার হতে পারে বা ব্যবসায়ের প্রকৃতিগুলো কত সেগমেন্টে হতে পারে, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এগুলো আলোচনা করলে কি হবে আমাদের, যেখানে আমরা ওভারঅল পুরো বইয়ের একটা ধারণা পাবো এই ক্লাসটা শুধু করলেই। ওকে, আচ্ছা আসো আমরা বিভিন্ন ব্যবসায়ের টাইপ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমত দেখছি ব্যবসা সংগঠন, মানে এক মালিকানা ব্যবসা কিংবা সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। এক মালিকানা ব্যবসা কিংবা সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। এক মালিকানা ব্যবসা কি? যখন একজন মালিকের অধীনে গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা কি বলি? এক মালিকানা ব্যবসা বলি। এখন এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে মালিকের মুনাফা অর্জন। তার মানে এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্যটা কি থাকবে? মুনাফা অর্জন। এখন এটা প্রকৃতি কি? ওকে, এটা হচ্ছে মধ্যযুগের প্রথম দিকে উৎপত্তি হয়। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে এক মালিকানা ব্যবসার উৎপত্তি কখন হয়, মধ্যযুগের প্রথম দিকে। তারপর সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় ব্যবসা, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় ব্যবসা কোনটি, এক মালিকানা ব্যবসা। আচ্ছা, এই ব্যবসায়ের আইন সৃষ্ট নেই, মানে এই ব্যবসায় কোনো নিজস্ব আইন নেই। ওকে, আচ্ছা, তারপর কোনো আইনগত সত্তা নেই। কোনো আইনগত সত্তা নেই বলতে এটার কোনো লিগ্যাল এন্টিটি নেই, বা এখানে হচ্ছে মালিক এবং ব্যবসাকে আলাদা করা যায় না। ক্লিয়ার? দুজনকে এক মনে করা হয়। আচ্ছা, তারপর উদাহরণগুলো আমরা একটু দেখবো। মুদির দোকান, পানের দোকান, বা যত ধরনের ছোটখাটো দোকানগুলো আছে, বা আমাদের বাসার সামনে বা আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি সবকিছু কিন্তু সোল প্রপ্রাইটারশিপ বিজনেসের মধ্যে পড়ে। মোটামুটি 85% বিজনেস কিন্তু সোল প্রপ্রাইটারশিপ বিজনেস। টাইপ টু হচ্ছে অংশীদারি ব্যবসা কিংবা পার্টনারশিপ বিজনেস। যখন আমরা দুজন অধিক ব্যক্তি মিলে যখন আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই বা চুক্তির ভিত্তিতে যখন কোনো একটা ব্যবসা করি, সেটাকে আমরা অংশীদারি কিংবা পার্টনারশিপ বিজনেস বলি। আচ্ছা, তো এটারও মেইন পার্সপেক্টিভ থাকবে কি? মুনাফা অর্জন। আচ্ছা, মধ্যযুগের শেষের দিকে দেখো, মধ্যযুগের প্রথম দিকে কি? এক মালিকানা ব্যবসা, আর মধ্যযুগের শেষের দিকে কি? অংশীদারি ব্যবসা উৎপত্তি হয় চুক্তির মাধ্যমে। মনে রাখবা, চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা যায় না। আর চুক্তি 3 টাইপের হয়, এগুলো আমরা জানি: লিখিত, মৌখিক এবং নিবন্ধিত। আচ্ছা, আর লিখিত চুক্তিকে আমরা কি বলতাম? লিখিত চুক্তিকে আমরা চুক্তিপত্র বা ডিড বলতাম। আচ্ছা, চুক্তির মাধ্যমে ব্যবসা গড়ে ওঠে, এটি একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান। এটা আইনও রয়েছে কত? 1932 সালের। আচ্ছা, ফাইন। সো এই মেসার্স আজাদ অ্যান্ড ব্রাদার্স, মনে রাখ, অংশীদারি ব্যবসায়ের আগে সবসময় মেসার্স যুক্ত করতে হয়। আমরা কিন্তু এই টাইপের অনেকগুলো বিজনেস কিন্তু দেখি, বিশেষ করে চালের দোকান, বিশেষ করে বড় বড় যেগুলো মুদির দোকানগুলোর সামনে দেখবা মেসার্স লেখা থাকে। আচ্ছা, তারপর দেখবা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কিংবা জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা, তো যৌথ মূলধনী কোম্পানি কিংবা জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে শেয়ার মালিকদের জন্য অধিক মুনাফা প্রাপ্তির ব্যবস্থা। এক্ষেত্রে 2 টাইপের আমাদের বিষয় আসে, 2 টাইপের আউটপুট আসে। একটা হচ্ছে মূলধনী লাভ, আর একটা হচ্ছে ডিভিডেন্ড বা মুনাফা জাতীয় লাভ। ওকে, আধুনিক যুগের অন্যতম জনপ্রিয় এবং আইনসৃষ্ট একটা ব্যবসা, যেটা কিনা একটা নির্দিষ্ট আইন রয়েছে, সেটা কি? 1994 সালের আইন, যেখানে লিগ্যাল এন্টিটি আছে এবং মালিকানার আলাদা সত্তা আছে। মালিকানার ব্যবস্থাপনা পৃথক সত্তা বলা হয়। আচ্ছা, যার মালিকগণ হচ্ছে শেয়ার হোল্ডারগণ পৃথক পৃথক আইনগত সত্তা বহন করে। আচ্ছা, ইউনিলিভার আছে, মেঘনা গ্রুপ আছে, এসআলম আছে, অনেকগুলো গ্রুপ আছে। এবার আসো আমরা টাইপ 4 মানে সমবায় সমিতি কিংবা কোঅপারেটিভ সোসাইটি নিয়ে জানবো। কোঅপারেটিভ সোসাইটির মেইন পার্সপেক্টিভ থাকবে সদস্যদের কল্যাণ সাধন। আমরা যে প্রিভিয়াস বিজনেসের টাইপগুলো দেখেছি, এক মালিকানা, অংশীদার, যৌথ মূলধনী, এদের প্রধান উদ্দেশ্যটাই থাকবে মুনাফা অর্জন। কিন্তু এখানে ওদের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন না, এটা হচ্ছে পারস্পরিক কল্যাণ সাধন। ওকে, সদস্যদের আর্থিক পারস্পরিক কল্যাণ সাধন করা, মানে এটা যারা সদস্য ওরা যাতে পুঁজিবাদী অর্থবাদী সমাজ থেকে নিস্তার পায়। ওকে, ওটার জন্য আমরা মূলত সমবায় সমিতি গঠন করি। আচ্ছা, সমবায় জাতীয় লোকদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে সমবায় আইন আওতায় এই ব্যবসায় গঠিত হয় পৃথক আইনগত সত্তা আছে। তার মানে আমরা পৃথক আইনগত সত্তা পেয়েছি কার? যৌথ মূলধনী কোম্পানির, সমবায় সমিতির, কিন্তু এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার কোনো পৃথক আইনগত সত্তা নেই। আচ্ছা, তো সমবায় সমিতির আইন আছে কিন্তু একটা, কত সাল? আইন 1। ওকে, এটার আইন হচ্ছে কত? 2001। আচ্ছা, মানববন্ধন, কোঅপারেটিভ সোসাইটি, মিল্ক বিটা, অনেক টাইপের আছে। এরপর টাইপ 5-এ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা কিংবা স্টেট বিজনেস, যেটা কিনা রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, মানুষের কল্যাণ করা। ওকে, মানুষের কল্যাণ করার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবসা উৎপত্তি হয়েছে। প্রধান উদ্দেশ্য জনকল্যাণ, ফাইন। আচ্ছা, দেশ বা রাষ্ট্রের মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। বেশিরভাগ রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে 1972 সালে মূলত রাষ্ট্রীয় ব্যবসাগুলো সবচেয়ে বেশি নিবন্ধিত হয়। আচ্ছা, যেমন হচ্ছে বিটিসিএল, বাংলাদেশ ব্যাংক, আমিন জুট মিল। ওকে, তারপর হচ্ছে বিআরটিসি। ওকে, তারপর হচ্ছে রাজুক, অনেক টাইপের, তারপর হচ্ছে ওয়াসা, এগুলো আছে।
ওকে, আমরা এই টাইপগুলো শেষ করেছি। এবার নেক্সট আমাদের আরো বেশ কিছু টাইপের বিজনেস আছে, সেটা হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসা কিংবা জয়েন্ট ভেঞ্চার বিজনেস। জয়েন্ট ভেঞ্চার বিজনেস কেন গঠন হয়? যখন দুটো প্রতিষ্ঠান অনেক বেশি পাওয়ারফুল, তারা আরো বেশি পাওয়ারফুল হতে চায়, আরো বেশি মুনাফা অর্জন করতে চায়, তারা অধিক মুনাফা অর্জন করার জন্য মূলত জয়েন্ট ভেঞ্চার বিজনেস গঠন করে। সর্বাধিক ব্যবসায়ী দেশি বা বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে এই ব্যবসা গঠন করা হয়। উদাহরণ হিসেবে কি হতে পারে? আইডিএলসি, তারপর হচ্ছে সাবিনকো, ইউএলসি, বিডিভিএল, এগুলো হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসা কিংবা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। তারপর ব্যবসায় জোট। ওকে, যখন অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান একসাথে মিলে জোট গঠন করে সেটাকে আমরা ব্যবসায়ী জোট বলি। কেন? এটা হচ্ছে বাজারের একচাটিয়ে দখল করে নেওয়ার জন্য। ক্লিয়ার? যেমন হচ্ছে বাজারে একচাটিয়ে আধিপত্য বিস্তার করার জন্য মূলত ব্যবসায়ী জোটগুলো গঠন করা। যেমন হতে পারে তোমার কোকাকোলা কোম্পানি, ইউনিলিভার কোম্পানি, অনেকগুলো হতে পারে। আচ্ছা, তো পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে কতগুলো ব্যবসা একবদ্ধ হয়ে ব্যবসায়ের একসাথে কি করে? পরিচালনা করে। যেমন বিভিন্ন ধরনের ট্রাস্ট আছে, কার্টেল, হোল্ডিং কোম্পানি, বর্তমানে বাংলাদেশের অ্যাসালং ও সৌদি আরব উদ্দেশ্যে গঠিত সৌদি এবং অ্যাসালং মার্সিডিজ বেঞ্জ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা কিনা সবচেয়ে এখন বেশি জনপ্রিয়। যেমন বাংলাদেশে যে এলিভেটেড এক্সপ্রেসটা হয়েছে নতুন, ওটা কিন্তু পিপিপির আদলে গঠন করা হয়েছে। তো এলিভেটেড এক্সপ্রেস উদাহরণ আসতে পারে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যে হয়েছে, তো এই এলিভেটেড এক্সপ্রেসটা হচ্ছে মূলত পিপিপির আদলে গঠন করা হয়। ক্লিয়ার? আর পিপিপি 2000 কত সাল থেকে বাংলাদেশে চালু হয়? 2010 সাল থেকে বাংলাদেশে মূলত এস্টাবলিশ হয়। আচ্ছা, একটা দেশের সরকার এবং বেসরকারি খাতের এক বা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান একসাথে মিলে যখন বিভিন্ন অর্থায়ন সৃষ্টি করে এবং সেই অর্থায়ন ইনভেস্ট করে সেখান থেকে আউটপুট নিয়ে আসে কিংবা মুনাফা অর্জন করে কিংবা জনগণের সেবা করে, সেটাকে মূলত আমরা পিপিপি বলি। যেমন হাইওয়ে, যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, তারপর হচ্ছে তোমার ফ্লাইওভার নির্মাণে, স্থলবন্দর পরিচালনায় মূলত পিপিপি গুলো কার্যকর হয়। আচ্ছা, সো এই ছিল আমাদের বিভিন্ন ব্যবসায়িক টাইপগুলো। এবার আসো, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখছো যে ভাইয়া আমিও আপনার মতন ডাবিয়ান হতে চাই, আমিও আপনার মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে পড়াশোনা করতে চাই, আমিও আপনার মতন সচেতন হতে চাই, তোমাদের জন্য আমাদের ডিউ টার্গেট আইসিইউ ব্যাচ, যেখানে তুমি গিফট কোর্স হিসেবে আরইউর কোর্স পেয়ে যাচ্ছ। যেখানে বিশেষত্বগুলা কি কি তোমরা তো যারা জানো, সচেতন নাগরিক বা সচেতন স্টুডেন্ট যারা আছো, তোমরা তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো সেগমেন্টে পরীক্ষা হয়। একটা হচ্ছে রিটেনের সেগমেন্টে পরীক্ষা হয়, আবার এমসিকিউ সেগমেন্টে পরীক্ষা হয়। আমাদের মেইন বিশেষত্ব হচ্ছে আমরা এমসিকিউর পাশাপাশি রিটেনটাও একসাথে তোমাকে প্রিপারেশন শুরু করবো। সো যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই এই যে এই নাম্বারে 018101030 নাম্বারে কল করবা। এবং এটার কোর্স ফি কত? মাত্র 2999 টাকা, এবং স্পেশাল ডিসকাউন্ট পেতে এডুকেশনের পেজে নক দিবা অথবা কল করবা। তো এই পর্যন্ত সবাই পরবর্তী প্লেলিস্টের জন্য অপেক্ষা করো বা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।